আচ্ছা, আজকে আমরা প্রফেশনাল এক্সেল এর সেকেন্ড ক্লাসে উপনীত হয়েছি। লাস্ট ক্লাসে আমরা যা যা শিখেছিলাম তা খুব বেসিক লেভেলের কথাবার্তা ছিল। আশা করি সেগুলো সবার মনে আছে এবং টুকটাক প্র্যাকটিস তো আপনারা করেছেন। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো বেসিক লেভেলেরই কথা। ঠিক আছে, সেগুলো বেসিক লেভেলের কথা এবং কিছু ট্রিকি ব্যাপার এখানে আমরা আসলে শেখার চেষ্টা করব। হ্যাঁ, বেসিক হলেও কিছু মজার মজার টুলস আমরা এখানে শিখব। যেমন আমরা কিন্তু সবাই কপি পেস্ট সম্পর্কে জানি, তাই না? সবাই কপি পেস্ট সম্পর্কে জানি। যারা আমরা কম্পিউটার ব্যবহার করেছি তারা টুকটাক কপি পেস্টের কাজ ছাড়া কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, তো আমাদের চোখের সামনে ধরেন হচ্ছে এরকম একটা কিছু দেওয়া আছে এবং আমরা সেটাকে কপি করব। কপি কিভাবে করব সেটা একটু তারপরে জেনে নিই। আপনাকে কি করতে হবে, যে এরিয়াটা সিলেক্ট করতে হবে। তারপর কন্ট্রোল সি প্রেস করার মাধ্যমে আপনি চাইলে কপি করতে পারেন, এটা একটা শর্টকাট। আর যদি আপনি রাইট ক্লিক করেন তারপরেও আপনি এই কপি অপশনটা পাবেন, তো এখান থেকেও আপনি কপি করতে পারেন। তো কপি করার পর আপনি সেটা যদি পেস্ট করেন, কিভাবে পেস্ট করবেন? কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়ে যাবে, অথবা আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলেও পেস্ট অপশন পাবেন। এখানেই হচ্ছে আসল খেলাটা, যে এখানে কি কি রকমের পেস্ট আছে। অনেক রকমের পেস্ট অপশন আমরা পাবো, যে অপশনগুলো ইউজ করে আমরা আমাদের কাজকে সহজভাবে সমাধান করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে পেস্ট, যেটা পি দিয়ে ডিনোট করা হয়েছে, অথবা আপনি যদি শুধু পি তে প্রেস করেন তাতেও হবে। ঠিক আছে, এটা যদি দেন তাহলে নর্মালি যেমন তেমন ওভাবেই পেস্ট হয়ে যাবে, মানে অবিকল ওটাই পেস্ট হবে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, ভালো কথা। তারপর আপনি ধরেন হচ্ছে পেস্ট করবেন, পেস্ট করার পর 1 2 3, এটাকে বলা হয় ভ্যালু 1 2 3, যেটা ভি দিয়ে যেটা আপনি করেন, এটাতে দিয়ে যদি আপনি পেস্ট করেন তখন কিছু পার্থক্য আপনি লক্ষ্য করবেন। খেয়াল করে দেখেন তো, এই যে এখানে একটা মার্জ ফাইল ছিল, আর এখন কি আর সেটা মার্জ আছে? এখন সেটা কিন্তু মার্জ নাই। নট অনলি দ্যাট, আপনি যখন এই টোটালে ক্লিক করছেন তখন দেখতেছেন যে এই জায়গাটায় আপনি হয়তো দেখতেছেন যে 254 মানে 254, তারপর হচ্ছে 255, কিন্তু আপনি যদি ফর্মুলা বারের দিকে লক্ষ্য করেন তবে দেখবেন এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি নাম্বার না। কিন্তু আপনি যদি অন্য সেলগুলোতে ক্লিক করেন, দেখেন ফর্মুলা বারগুলোতে সরাসরি যেই নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারটাই কিন্তু ফর্মুলা বারে ডিসপ্লেতে দেখাচ্ছে। তো এই ধরনের 1 2 3 টাইপের পেস্টকে ইউজ করে আমরা চাইলে এই ফর্মুলাটাকে ইরেজ করে দিতে পারি, মানে যা দেখাচ্ছে তাই শেষ পর্যন্ত থেকে যাবে। যেমন এখন যদি আপনি এখানে ক্লিক করেন, কি দেখতেছেন? কোন ফর্মুলা দেখতেছেন নাকি হচ্ছে 254 এই নাম্বারটাই দেখা যাচ্ছে? কোনটা দেখা যাচ্ছে, ফর্মুলা নাকি নাম্বার? হ্যালো, কোঅপারেট করতে হবে, না হলে তো আমি বুঝবো কি করে আপনারা আছেন কি নাই। নাম্বার শুধু দেখা যায়। 254 দেখা যাচ্ছে স্যার, শুধু এক্স্যাক্টলি, নাম্বারটা দেখা যাচ্ছে, কোনো ফর্মুলা দেখা যাচ্ছে না। হ্যাঁ রাইট। তাহলে আমরা যদি কখনো ফর্মুলাতে এসেছে, ফর্মুলা ইউজ করার পর যেটা রেজাল্ট এসেছে সেটাকে রেখে আমরা যে ফর্মুলাকে হচ্ছে ইরেজ করে দিতে চাই, তখন আমরা কি দিয়ে পেস্ট করব? কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর ভ্যালু 1 2 3 এর মাধ্যমে পেস্ট করে দিব, তাতে আমাদের ফর্মুলাটা আর ওই জায়গায় থাকবে না। এটা কিছু সুবিধা আছে, যেমন কিছু কিছু ফর্মুলা আছে এমন যে আপনি এখন ঢুকেছেন, সরি এক মিনিট এক মিনিট। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, এখন শোনা জি যাচ্ছে। স্যার, শুনতে আসলে পাচ্ছি। আমি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, খুব প্রবলেম হচ্ছে আশেপাশে। আমি আসলে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা করে দিয়েন এই বিষয়টার জন্য। আমি আসলে এরকম একটা সিচুয়েশন হবে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। ঠিক আছে, হয়তোবা তাহলে হচ্ছে আমি ওকে হয়তোবা স্যার, নো প্রবলেম। আপনাদের ক্লাসটাতে পোস্টপোন করে দিলাম। এটা হঠাৎ করেই হয়েছে প্রবলেমটা, একটু অ্যাক্সিডেন্টলি হয়েছে। একটু আমাকে একটু মার্জনা করবেন, হয়তোবা খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। কারণ সাইড নয়েজ হলে তো আপনাদের ক্লাস করতেই কষ্ট হবে। আচ্ছা,
একটু আমাকে সহযোগিতা করেন, আমি আবার বলবো। হ্যাঁ, আপনারা যদি না বুঝেন আমাকে বারবার প্রশ্ন করবেন, আমি দরকার হলে বারবার বলবো। হ্যাঁ, এই ব্যাপারটাতে আপনারা, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা কপি করব। কপি করার পর এক একটা পেস্টে এক এক রকম প্রবলেম হয়। হ্যাঁ, এক এক রকমের সিস্টেম আছে, এক এক রকম সলিউশন আমরা পেতে পারি। কিভাবে হচ্ছে, একটা তো আমরা দেখলাম যে নরমাল পেস্ট। হ্যাঁ, আরেকটা কি দেখতেছি সেটা হচ্ছে ভ্যালু 1 2 3। মানে এই ভ্যালু 1 2 3 দিয়ে যখন আমরা পেস্ট করব তখন তখন আমাদের যে ফর্মুলাটা সেটা থাকবে না। এটা আমরা কখন ব্যবহার করব এটা আমাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যেমন টাইম রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব সামনের ক্লাসগুলোতে, তো তখন ওই ফর্মুলাগুলো এমন যে আপনি যদি এখন এক্সেলে ঢুকেন তাহলে কারেন্ট টাইমের যে ইনফরমেশন সেগুলোই আপনাকে দিবে। আবার আপনি তখন ধরেন 2 মাস পরে আবার হচ্ছে এক্সেল ফাইলটা অন করলেন, তো ওই সময়ের ইনফরমেশনটা আপনাকে দিবে। আবার আজকে আমরা কিছু ফর্মুলা আবার দেখব যেটাতে হচ্ছে এরকম রিলেটেড ঝামেলা হয়, যখন যতবার আপনি রিফ্রেশ দিবেন ততবার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতে থাকবে। তো যদি এরকম হয় তখন তো আমাদের রেজাল্ট বারবার বদলিয়ে যাবে, তাই না? আমরা তো কাজ করতে পারবো না। তো তখন আমরা ফর্মুলাটা ইউজ করব ঠিক আছে, কিন্তু কপি দিয়ে সেটাকে ভ্যালু 1 2 3 আবার দিয়ে আবার পেস্ট করে দেব। তাতে সেটা নাম্বারে রূপান্তর হয়ে যাবে, আর পরিবর্তন হবে না, কারণ তখন তো আর সেখানে ফর্মুলাটা নাই। ঠিক আছে, আমরা দেখব, সামনে দেখব, আমাদের সামনে আজকে একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটা কপি দেই। কপি দেওয়ার পর আবার পেস্ট করি। এবার একটা মজার পেস্ট আমরা দেখব, সেটার নাম হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজের ব্যাপারটা কি? ধরেন হচ্ছে আপনি আপনার রোকে কলামে নিয়ে যেতে চান এবং কলামকে রোতে নিয়ে আসতে চান। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে আমাদের চেতনাটা মানে আমাদের এই রিলেটেড প্রবলেম গুলো কিভাবে সলভ আমরা করতে পারি, যেমন হচ্ছে আমরা আবার নতুন করে করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা জাস্ট একবার কপি দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোজ। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এই ট্রান্সপোজে যদি আপনি ক্লিক করেন, হ্যালো, বলছেন কিছু কেউ? আচ্ছা, যদি এরকম হয় যে ট্রান্সপোজে যদি আপনি ক্লিক করেন তখন আপনি খেয়াল করে দেখেন তো উপরের দিকে সাবজেক্ট ছিল, এখন কোথায় সাবজেক্ট গুলো? রোতে চলে এসেছে। রোতে ছিল হচ্ছে নামগুলো, সেগুলো কোথায় চলে এসেছে? কলাম ওয়াইজ চলে এসেছে, তাই না? তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের পুরো তথ্যটাকে উল্টে দিতে পারলাম। ঠিক আছে, একদম উল্টে গেল। তো এখন আমরা চাইলে এখানে কিছু মডিফিকেশনের দরকার, কারণ হচ্ছে আমি যখন এই প্রথম চার্টটা তৈরি করেছিলাম কিংবা প্রথম যে টেবিলটা তৈরি করেছিলাম সেটার মধ্যে কি ছিল? কিছু মার্জ ফাইল ছিল, কিছু মার্জ সেল ছিল। তো এখানে এসে মার্জ গুলো নষ্ট হয়ে গেছে। তো আপনাকে এটা আবার যখন উল্টে দিবেন তখন হচ্ছে টুকটাক কিছু এডিট করা লাগতে পারে। এর ডিপেন্ড করে, আপনার কখনো নাও লাগতে পারে, তাই না? যেমন আমি যদি এই মার্জের অংশটা বাদ দিয়ে যদি আমি এটা করতাম, ধরেন শুধু এতটুকু এতটুকু কপি দিতাম, কপি দেওয়ার পর এখানে এসে যদি আমি পেস্ট করতাম তাহলে কি আমার এই প্রবলেমটা থাকতো? একদমই থাকতো না। দেখতেন একদম অ্যাকিউরেটলি হয়েছে, তাই না? একদম অ্যাকিউরেটলি আমার এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি টেবিলটা চেঞ্জ মানে একটু বর্ডারটা ঠিক করে দিলেই ব্যাস আমার কিন্তু কাজটা শেষ। তাহলে এই বিষয়টা কি আমরা মনে রাখতে পারবো? আমরা কি পারবো কিভাবে কপি পেস্ট করতে হয় প্রয়োজন অনুযায়ী? জি জি। আচ্ছা, এটা বেশ সহজ, আপনারা পারবেন, আমিও আশা করি আপনারা পারবেন। এবার আরেকটা বিষয় যেটা দেখবো সেটা না হচ্ছে মুভিং কলাম এন্ড রো। এই বিষয়টা আমরা লাস্ট ক্লাসে দেখেছি অলরেডি, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আবার এটা করছি আর কি। ধরেন হচ্ছে আপনার এই রোটাকে চেঞ্জ করে মানে ইংলিশের আগে বাংলার আগে আপনি ইংলিশটাকে নিয়ে আসতে চান, তখন কি করবেন? কপি, এখানে এসে পেস্ট, তাই তো? ইনসার্ট কপিড সেলস ক্লিক করলেন, ব্যাস চলে আসলো। তাহলে ইংলিশ এখানেও আছে এখানেও আছে, কেন? কারণ আপনি কপি দিয়েছেন। যদি আপনি এরকম করতেন, আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, মানে হচ্ছে আনডু করলাম। আমি যদি এরকম করি যে সরাসরি এটাকে নিয়ে যাব, এটা কপি করব না, তখন আমি এটা কি ইউজ করতে পারি? কাট ইউজ করব। তো কাট ইউজ করলে
এখানে এসে যখন আমি পেস্ট করব তখন কি আসলো, ইনসার্ট কাট সেলস, ক্লিক করলাম, ব্যাস ইংলিশটা চলে আসলো এখন বাংলার আগে, মানে এই পুরো কলামটাই চেঞ্জ হয়ে ওইদিকে শিফট করলো। বুঝতে পেরেছি সবাই? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই যদি বুঝে থাকি তাহলে আমি এখানে চলে আসি। জি এখানে আমরা প্রথমে একটা ম্যানুয়াল একটা কাজ দেখব, সেটা কিরকম। ধরেন আপনি K8 অর্থাৎ হচ্ছে K8 তো আমার এই সেলটা, তাই তো K8 কে ভাগ করেছেন কি দিয়ে, 3 দিয়ে। তো ভাগ করার পর অ্যাভারেজ পেয়েছেন, তো অ্যাভারেজটা এসেছে ডেসিমাল ফিগারে, মানে ফ্র্যাকশনাল ডিজিট এসেছে, ডেসিমালের পয়েন্টে আরো 4টা করে ডিজিট দিয়েছে। হ্যাঁ ভালো কথা, যখন আমার ডেসিমালের পয়েন্টে আমি যত বেশি ডিজিট রাখবো তত রেজাল্ট অ্যাকিউরেট। কিন্তু আমি কখনো কখনো রাখতে চাই না, কখনো কখনো আমাদের 2 ডিজিট রাখলেই হয়। তখন আমরা কিভাবে এই যে নাম্বারগুলোকে সেগুলোকে রিডিউস করতে কিভাবে পারি। তো সেটার জন্য আমি যদি আমার নাম্বারের এই হোম অপশনের এই নাম্বার সেকশনের দিকে যদি লক্ষ্য করি, তখন আমি দেখব যে এখানে ডিক্রিজ ডেসিমাল, ইনক্রিজ ডেসিমাল এই দুটো টুল আছে। তো আমি যদি এই ডিক্রিজ ডেসিমালে ক্লিক করি তাহলে আমি কি দেখব, যে আমার একটা একটা করে নাম্বার চলে যাচ্ছে, ঠিক আছে। এবং আবার যদি দেই দেখবেন 6 এর জায়গায় এটা 7 হয়ে গেছে। কেন হয়েছে বলেন তো দেখি। কারণ হচ্ছে সবার ডানে যেই নাম্বারটা আছে সেটা যদি 5 এর বেশি হয় তবে তার আগের ডিজিটটাকে সে এক বাড়িয়ে ধরে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা রুল। তো আমি যদি এটাকে কমিয়ে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 4.7, ঠিক আছে। আবার যদি বাড়াতে চাই তখন কি করব, ক্লিক করব, যতবার ক্লিক করব তত বেশি ডিজিট এখানে শো করতে থাকবে, ঠিক আছে। মানে রেজাল্ট আরো অ্যাকিউরেসির দিকে যেতে থাকবে। এই বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি বুঝতে পেরেছি। ওকে নাইস। এখন একবার আপনি হচ্ছে এতগুলো ডিজিট আনলেন, ধরেন এতগুলো আনবো না আসলে, এতগুলো দেখতে ভালো লাগে না, ধরেন 2টা আনলেন, তারপর আপনি যদি জাস্ট ড্র্যাগ ডাউন করেন তাহলে বাকিগুলোর জন্য সেম রেজাল্ট দিবে। আচ্ছা দেখি তো দেয় কিনা। আমি 3টার জন্য করি অথবা একটার জন্য করি, দেখেছেন এখন দশমিকের পরে একটা করেই ডিজিট আছে। তার মানে আপনি একটা যদি ঠিক করে দেন এবং তারপর যদি ড্র্যাগ ডাউন করেন তবে বাকি রেজাল্টগুলোর জন্য এই সেম কাজটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারলাম সবাই? হ্যালো। জি বুঝতে পারছি। আচ্ছা, এবার এই সেম কাজটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে করব। হ্যাঁ ফর্মুলা দিয়ে করলে ব্যাপারটা আরো মজার হবে, আরো সুন্দর হবে। যেমন আপনার এখানে একটা ফ্র্যাকশনাল ডিজিট আছে, ঠিক আছে। এবার রাউন্ড করব, খেয়াল করে দেখেন তো। এই ফর্মুলাটার নাম হচ্ছে রাউন্ড। এই ফর্মুলাটাতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন তো সিনট্যাক্সে কি লেখা আছে। সিনট্যাক্সে লেখা আছে নাম্বার আর আছে নাম্বার ডিজিটস। তো নাম্বার মানে কি বোঝাচ্ছে, নাম্বার হচ্ছে যেই ডিজিটটাকে আমি রাউন্ড করতে চাই সেটা। তা আমি ধরেন এই ডিজিটটাকে রাউন্ড করতে চাই, এই জন্য আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর দিচ্ছি কমা। কমা দেওয়ার পর এখন সে আমাকে জিজ্ঞেস করছে নাম্বার ডিজিটস, অর্থাৎ হচ্ছে দশমিকের পর আমি আসলে কয়টা সংখ্যা রাখতে চাই। তা আমি বললাম যে আমি 2টা রাখতে চাই, ঠিক আছে। তারপর আমি ব্রেকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিব। দেখেন তো এখন দশমিকের পরে 2টা ডিজিট চলে আসছে, তাই না। এতগুলো ডিজিট থেকে মাত্র 2টো আছে, বাকি সব সে মিনিমাইজ করে ফেলেছে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার তারপর কি করব। নাম্বারে 2 এর জায়গায় যদি 0 দেই তাহলে সেক্ষেত্রে কি রাউন্ড ফিগার হয়ে যাবে, 4 হয়ে যাবে এটা? 4 হতে পারে, যদিও আসে তো দেখি 3.22 না যদি 4। 0 দেই, একদম আচ্ছা 3। 3। কারণ এটা হচ্ছে ওকে আপনার যদি এখানে কি থাকতো 3.5 এর উপরে থাকতো তখন তাহলে 4 কিন্তু হতো। হচ্ছে 4 হয়ে যেত, তাই না। যেমন এই যে ওকে এটার ক্ষেত্রে দেখি তো কি হয়, দেখেছেন 3.8 এটা 4 এ কনভার্ট হয়ে গেছে, 3.5 এর উপরে আছে তো তাই হচ্ছে ওটা 4 এ কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? জি আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। এবার আমরা খেয়াল করি যে আরেকটা ফর্মুলা আছে ঠিক এক্স্যাক্টলি কাছাকাছি। এই ক্ষেত্রে হচ্ছে নিচের সিলিংটাকে সে প্রায়োরিটি, মানে নিচের এটাকে বলে ফ্লোর, ফ্লোরকে সে প্রায়োরিটি দিবে বেশি, ঠিক আছে। তা আসে তো দেখি এটা দিয়ে আসলে রেজাল্টটা কি দাঁড়ায়। 0 দিয়েই করি যান।
একই রাউন্ড ডাউন, নাম্বার কোনটা এটা, কমা দিচ্ছি, বলছি কত 2 দিব না 3 দিব বলেন তো দেখি। আচ্ছা 2 দিই, তারপর আবার 0 দিয়ে দেখবো না কি হয়। খেয়াল করে দেখেছেন এটার ক্ষেত্রে যখন আমি 0 দিয়ে দিচ্ছি তখন কি আসছে 3.22, মানে সে যখন মিনিমাইজ করতে 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 কোথায় এসেছে, যখন এই 1 এর কাছে এসেছে তখন আগের ডিজিটটাকে সে 5 এর বেশি পেয়েছিল বিধায় এটা 2 করে দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি আর সেটা করছে? সেটা কিন্তু করছে না, মানে আগের গুলো যাই আসুক সে নিচের ফ্লোরটাকেই সে ধরছে। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার একই কাজ যদি আমি নিচের দিকে জি বুঝতে পেরেছি। ড্র্যাগ ডাউন করি দেখা যাবে কি সে ফ্লোর ধরে কাজ করছে। আচ্ছা ভালো কথা। এবার আপ, আপ মানে কি এবার সে সিলিং ধরবে, উপরেরটা ধরবে বেশি, উপরেরটার প্রতি এমফাসিস বেশি করবে। তা আমি কি করলাম রাউন্ড আপ, তারপর হচ্ছে নাম্বারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, কমা দেওয়ার পর আমি কি করলাম আবার 2 দিই, 2 দেওয়ার পর যখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি এটা অলমোস্ট রাউন্ডের মতো কাজ করবে। ঠিক আছে, রাউন্ডটা আপনাকে যেরকম রেজাল্ট দিবে রাউন্ড আপটাও অলমোস্ট সিমিলার কাইন্ড অফ রেজাল্ট দিবে। ঠিক আছে, কারণ এটার ক্ষেত্রেও সে আসলে আপকে এমফাসিস করে, মানে হচ্ছে সিলিং কে এমফাসিসটা বেশি করবে। বুঝতে পেরেছি? কি ব্যাপার কথা নাই কেন? জি বুঝলাম না বুঝতে পেরেছি। বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত কেউ বুঝি নাই এরকম কি কেউ আছেন যে আমি বুঝি নাই, আমাকে কোনো একটা ওই টপিকটা আবার একটু বলে দিলে ভালো হতো। তিনটাই যদি আরেকবার একটু এক্সাম্পলটা পাশাপাশি আরেকবার যদি দেখানো যেত। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আমি একদম পিছনে চলে যাব। আর আর স্যার সূত্রটা কোথা থেকে পাবো? সূত্রটা কিছুই না, আপনি যখন এটা আপনার মনে রাখতে হবে আর কি, যে আপনি যখন কোনো ফিগারকে কোনো নাম্বারকে রাউন্ড করবেন, হ্যাঁ, বা হচ্ছে ডেসিমাল গুলোকে কমিয়ে নিয়ে আসতে চান, তখন শুধু আপনার মনে রাখতে হবে যে রাউন্ড নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করে আপনি এটা করতে পারেন। তো আপনি যখন লিখবেন রাউন্ড তখনই আপনাকে এই যে এরকম সাজেশন দিয়ে দিবে কি রাউন্ড না রাউন্ড ডাউন ইউজ করবেন না হচ্ছে রাউন্ড আপ ইউজ করবেন, সে আপনাকে একটা সাজেশন দিয়ে দিবে। আপনি ওখান থেকে জাস্ট সিলেক্ট করে দেন হ্যাঁ আমি রাউন্ড ফাংশনটা ইউজ করতে চাই। ঠিক আছে, জাস্ট এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে মাথায় আপনার সেট হয়ে যাবে যে কখন কোনটা কিভাবে ইউজ হয়। ঠিক আছে, তবে সূত্র মুখস্থ করার কিছু নাই, যে সূত্রের মধ্যে কোনটা কিভাবে সেট করতে হবে এটা মুখস্থ করবেন না। কারণ কি এখানে কি আপনার সিনট্যাক্সটা তো দিয়েই দিয়েছে, জাস্ট সেই অনুযায়ী আপনি তাকে ভ্যালু গুলো দেখিয়ে দেন, বাকি কাজ সে নিজেই করে নিবে। ঠিক আছে, তো এখানে যেমন আমি এই ফাংশনটা সিলেক্ট করার পর আমার সিনট্যাক্সে কি বলছে যে নাম্বার, নাম্বার দাও মানে কোন কোন নাম্বারটা আমি রাউন্ড করতে চাই। তা আমি তো এই ডিজিটটাকে এই নাম্বারটাকে রাউন্ড করতে চাই, তাই আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আমি কমা দিচ্ছি, কমা দেওয়ার পর আমাকে সে বলছে নাম্বার ডিজিটস, অর্থাৎ হচ্ছে আমি দশমিকের পর কয়টা ডিজিট রাখতে চাই। এবার আমি 0 দিই, 0 দিলে যদিও আসলে কিছু মিনিং ফেস মানে আমি আসলে বুঝতে পারবো না যে আসলে কি লেভেলের রাউন্ড হয়েছে, তাই আমি শুধু ধরেন 1 দিই। এবার 1 দিলেই কি হবে, আচ্ছা 3 দিই, 3 দেওয়ার পর আমি এন্টার দিয়ে দিই। খেয়াল করে দেখেন এখন সে এটাকে রাউন্ড করে আগের মানে দশমিকের পর 3টা ডিজিট রেখে বাকিগুলোকে সে বাদ দিয়ে দিয়েছে। এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি আনসার চলে আসলো বাকিগুলোর জন্য। এবার আমি ডাউন, রাউন্ড ডাউন মানে হচ্ছে এবার সে ফ্লোরকে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, তো আসেন তো ফ্লোরকে প্রায়োরিটি দিলে ব্যাপারটা কি দাঁড়ায় এটা আমরা একটু দেখি। রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন দেওয়ার পর তারপর হচ্ছে আমি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি হলো কমা দিলাম, কমা দেওয়ার পর 3 দিলাম, 3 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। হ্যাঁ মোটামুটি প্রথমটার সাথে আগেরটার সিমিলারিটিস আছে, জাস্ট আমি এখন ড্র্যাগ ডাউন করে দেখি বাকিগুলোর কি অবস্থা। দেখেন এখানে কি এসেছে 3.806 আর এখানে কি 3.805, তার মানে এটাকে সে আর রাউন্ড আপ করে নাই ওইভাবে। এই 3 নাম্বার ডিজিটটাতে যখন এসেছে তখন আগেরটার সাথে সে রাউন্ড আপ করে নাই, এখানে সে এখানে এসে সে ছেড়ে দিয়েছে। যেমন আগেরটা কি ছিল 9, 3.8059,
9 কে যদি বাদ দিতে হয় তখন তো এটা 6 হয়ে যাওয়া উচিত ছিল সাধারণত ম্যাথমেটিক্যালের নিয়ম অনুযায়ী, কিন্তু এটাকে সে নেয় নাই, ফ্লোরকে নিয়েছে, 5 রেখে দিয়েছে সেজন্য। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রেও খেয়াল করে দেখেন তো 0.025, তারপর এটাকে রাউন্ড আপ করলে এটা 6 হওয়ার কথা ছিল, বাট সে কিন্তু এই ক্ষেত্রে নিয়েছে রাউন্ড ফর্মুলাতে নিয়েছে, কিন্তু রাউন্ড ডাউনে কিন্তু সেটা আর নেয় নাই, সে 5 এই রেখে দিয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের তো রাউন্ড হলেই চলে, আবার রাউন্ড ডাউন আর রাউন্ড আপের কি কোনো প্রয়োজন আছে কি? না না, আসলে ওভাবে প্রয়োজনটা নাই, তবে কখনো কখনো আপনি যদি কখনো রিসার্চ করেন তখন দেখা যায় যে আপনার খুব মানে এটাকে কি বলা যেতে পারে, যে কম কম যদি নেন তাহলে হচ্ছে ভালো রেজাল্ট আসতে পারে, আরো অ্যাকিউরেট রেজাল্টের জন্য আপনি এটা করতে পারেন, জাস্ট জেনে রাখেন এই জন্য বললাম আর কি। ঠিক আছে, একুরেসির জন্য অনেক সময় দরকার হয়। রাইট, অ্যাকিউরেসির জন্য দরকার হয়। যেমন আমরা সামনে কিছু জিনিস দেখব, সেখানে আপনি বুঝবেন যে এগুলো আপনার কাজে লাগতেও পারে, যেমন হচ্ছে র্যান্ডম নাম্বার। আচ্ছা, এটা যদি সবাই বুঝে থাকি তাহলে আমি র্যান্ডম নাম্বারটা আপনাদের দেখাই, কি বলেন? আর ওই রাউন্ড আপের ব্যাপারটা হচ্ছে ওই এক যোগ করবে না? হ্যাঁ, ওই রাউন্ডের ব্যাপারটা যা, রাউন্ড আপের ব্যাপারটাও তাই, একই কথা। সেম, আচ্ছা। ঠিক আছে, একই কথা। তারপর আমি করে দেখাই, সমস্যা নাই। রাউন্ড আপ সিলেক্ট করলাম ফাংশনটা, এবার নাম্বারকে সিলেক্ট করলাম এই নাম্বার সিনট্যাক্সের জায়গায়, তারপর হচ্ছে নাম্বার ডিজিটস 3 দিচ্ছি, 3 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন অলমোস্ট সিমিলার আসবে, তবে এই ক্ষেত্রে যখন আমি বলেছিলাম যে সে সিলিং কে প্রায়োরিটি দিবে, বুঝতে পেরেছেন? তো এখানে সে সিলিং কে প্রায়োরিটি দিয়ে সে আরো একটু বেশি বেশি ধরতেছে, সে এবার বেশি বেশি ধরবে, ডাউনের ব্যাপারে কম কম ধরবে, আপের ব্যাপারে বেশি বেশি ধরবে, বুঝছেন? এই হচ্ছে বেসিক পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই, খুব স্লাইট ডিফারেন্স হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? জি জি, থ্যাংক ইউ। ও ওয়েলকাম। ঠিক আছে, এবার আমরা র্যান্ডম নাম্বারটা দেখি। র্যান্ডম নাম্বারের ব্যাপারটা বুঝতেই পারছি যে দৈবভাবে নাম্বার আসতে থাকবে, উল্টাপাল্টা ডিজিট আসতে থাকবে, এবং সেটার উপর আমার না নিয়ন্ত্রণ আছে না কম্পিউটারের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ আছে। কম্পিউটার হচ্ছে উল্টাপাল্টা ডিজিট দিবে, এবং একটা ডিজিট আসার সাথে আরেকটা ডিজিটের কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছেন? যেমন আপনি যখন লটারি করেন তখন কি, ধরেন লটারি আমরা কিভাবে করি, একটা বক্সের ভিতরে অনেকগুলো কাগজ থাকে, সেখানে অনেকগুলো নাম্বার থাকে। হ্যাঁ, আপনি হচ্ছে চোখ বন্ধ করে কিংবা হচ্ছে সেটাকে একটু শাফল করে নেন, শাফল করে নিয়ে একটা কাগজ পিক করেন, পিক করার পর কি হয়, একটা নাম্বার আপনার হাতে আসে, তাই তো? এটা লটারি করে মানুষ। এইভাবে হচ্ছে আপনি র্যান্ডমলি কিন্তু উঠাচ্ছেন, এবং আপনি যে একটার পর একটা নিচ্ছেন সেটার সাথে কিন্তু প্রথমটা যেটা নিয়েছেন সেটার কোনো সম্পর্ক নাই, তাই না? ধরেন প্রথমটা 5 এসেছে, তারপরেরটা যখন উঠিয়েছেন তখন সেটা আসছে 25, এখন 5 এর সাথে 25 এর কোনো সম্পর্ক আছে? এটার পরে যে আপনি ওই কাগজটাই নিবেন এরকম তো কোনো গ্যারান্টি তো নাই। তার মানে একটার পর একটা যে আপনি কাগজ তুলতেছেন সেটা একটা স্বাধীনভাবে আসতেছে, সবগুলার আসার মানে সবগুলার প্রবাবিলিটি সেম। ঠিক আছে, সবগুলার প্রবাবিলিটি সেম, অলমোস্ট সেম। তবে এই ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, যখন আমরা লটারি করি, কোনো বক্সের ভিতরে শাফল করে নেই, তখন 100% কি বলবো, র্যান্ডম হয় না, কিছুটা বায়াসনেস থাকেই। হ্যাঁ, ওটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় ব্যাপারটা একটু জটিল, আমি ওগুলার দিকে না যাচ্ছি, ওগুলার দিকে না যাই। তবে যখন আপনি কম্পিউটারকে বলবেন যে তুমি আমাকে র্যান্ডম নাম্বার জেনারেট করে দাও, তখন সে একদম অ্যাকিউরেটলি র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। আসেন কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করি। র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আপনি যে ফাংশনটা ব্যবহার করবেন তার নাম হচ্ছে র্যান্ড। আপনি লিখেন র্যান্ড, ফাংশনটা লিখলাম, ফাংশনের ভিতরে কিছু ইনপুট করার নাই, জাস্ট ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট আবার ক্লোজ করতে হবে, এন্টার দিলাম। এই দেখেন আপনার একটা নাম্বার দিয়েছে 0.073801524, কিছু একটা দিয়েছে। হ্যাঁ, তারপর আমি যতক্ষণ পর্যন্ত ড্র্যাগ ডাউন করব সে ততক্ষণ পর্যন্ত আমাকে নাম্বার দিতে থাকবে, এবং একটা ডিজিটের সাথে আরেকটা ডিজিটের কোনো সম্পর্ক নেই, যে এটার উপর বেস করে এটা এসেছে এরকম না। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা বুঝলাম যে এভাবে র্যান্ডম নাম্বার আসতে পারে, এবং আমি চাইলে এটাকে এখন কি করতে পারি, ডেসিমালটা কমিয়ে নিতে পারি যেন আমার কাজের সুবিধা হয়। এই দেখেন খুব ছোট ছোট নাম্বার কিন্তু সে দিয়েছে, এটা কিন্তু আমার কাজে নাও লাগতে পারে। এত ছোট নাম্বার আমার তো এমন হতে পারে যে
আমার 50 থেকে 5000 এর মধ্যে র্যান্ডম নাম্বার দরকার। নাম্বারগুলো র্যান্ডমই হবে, তবে সেটা হতে হবে 50 থেকে 5000 এর মধ্যে। এর ছোট হলেও হবে না, এর বড় হলেও হবে না। ইন দ্যাট কেসে আমি যে ফাংশনটা ব্যবহার করব তার নাম হচ্ছে র্যান্ড বিটুইন। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন তো, দেখেন তো স্ক্রিনে কোনো পরিবর্তন হয় কিনা, তাহলে বলবেন আমাকে। হ্যাঁ, র্যান্ড বিটুইন। আমি বটমে কি বলেছি 50, তাই না? 50। তারপর বলেছিলাম যে টপে কি হবে, সর্বোচ্চ ডিজিট আমার কি হবে 5000। 50,000। 50,000 একটু বেশি বলতেছেন, আচ্ছা যাক 50,000ই বলি। ঠিক আছে, 50,000ই থাক, ভাই বলেছেন তো দিলাম 50,000, এন্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন তো এইটা চেঞ্জ হয়ে গেল না সাথে সাথে? হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে। গেছে। তার মানে ওই যে বলেছিলাম যে এমন কিছু ফর্মুলা আছে যা ক্ষণে ক্ষণে বদলায়, এটা অক্টোপাস টাইপের আচরণ করে, বর্ণচোরা। তো এই ধরনের প্রবলেম যখন আপনার সামনে আসবে তখন আপনি কি করবেন, সুন্দর করে আপনার র্যান্ডম নাম্বার জেনারেট করা শেষ, এবার আপনি কন্ট্রোল সি দিয়ে কপি দেন, তারপর কি করবেন, রাইট ক্লিক করে 1 2 3, এটা যখন কপি করে পেস্ট করছেন তখন কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তার মানে এটাকে ওইভাবে চেঞ্জ করা যেতে পারে কিংবা ফিক্স করে দিতে হবে। তো দেখেন এখন কি আর আছে, এখন তার এখানে কোনো ফর্মুলা নাই, এখন এগুলো সব নাম্বারে রূপান্তর হয়েছে। এখন আপনি যতই এদিক সেদিক ঘোরাঘুরি করেন এটা এটার মতোই থাকবে, এটার পরিবর্তন হবে না। বুঝতে পারলাম? জি। আচ্ছা, এবার আমি এটাকে ড্র্যাগ ডাউন করি। ড্র্যাগ ডাউন করার পর খেয়াল করে দেখেন তো 50 এর নিচে কি কোনো নাম্বার আছে? নেই। 50,000 এর উপরেও কোনো নাম্বার এখানে এক্সিস্ট করে না, এবং যেগুলো আসছে সবই র্যান্ডম। প্রথমটা এসেছে 7,250, তারপরটা 15,147, হ্যাঁ, তারপরটা হচ্ছে 13,922। এই যে র্যান্ডম নাম্বার আসলো, হ্যাঁ, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। এভাবে যদি আপনি কখনো র্যান্ডম নাম্বার জেনারেট করেন তখন আপনার এই ফাংশনটা লাগবে। এখন আপনি বলতে পারেন আমার র্যান্ডম নাম্বারের দরকারটা কি? কখনো কখনো লাগতে পারে, সেটা রিসার্চের বেলায় আপনি যদি কখনো রিসার্চ করেন তখন র্যান্ডম নাম্বার কখনো কখনো লাগতে পারে। ঠিক আছে, যেমন আমি আপনাকে একটা সিনারিওর কথা বলি, যদিও এটা ইথিক্যালি রাইট না, আবার বলে এটা ইথিক্যালি রাইট না, কিন্তু কখনো এটা হচ্ছে আমাদের আম, আহ, কি বলবো, এটা করতে হয়। কেন করতে হয় আমি আপনাকে এইভাবে যদি বলি, ধরেন হচ্ছে আপনি কোয়েশ্চেনিয়ার রেডি করলেন এবং আপনি হচ্ছে একটা এলাকা থেকে ডেটা কালেক্ট করছেন। এখন আপনি জানেন যে এই ধরেন হচ্ছে একটা ক্লাসরুম থেকে ডেটা কালেক্ট করছেন। তা এখন আপনি জানেন যে এই ক্লাসের বাচ্চাদের আহ, বয়স মোটামুটি ধরেন 10 থেকে 15 বছরের মধ্যেই হবে, এর বেশি হবেও না, এর কমও হবে না। কিন্তু যখন তাদেরকে আপনি কোয়েশ্চেনটা দিয়েছেন তখন তারা কেউ 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 হচ্ছে উত্তর দিয়েছে, মানে তাদের বয়সটা বলেছে, কেউ কেউ বলে নাই, কারণ কি মা না করেছে, বয়স বলা যাবে না। ঠিক আছে, তো যখন এরকম মা না করবে, বয়স বলা যাবে না, তখন কিন্তু এই ডিজিটগুলো আপনি আর পেলেন না। এখন যদি সেখানে মিসিং ভ্যালু থাকে আপনি তো রিসার্চ করতে পারবেন না, আপনি রেজাল্ট কি দেখাবেন? আপনাকে যদি বলা হয় যে কোশ্চেনে, মানে আপনার যদি রিসার্চ পেপারে যদি আপনি লিখতে চান যে এই বয়স মানে এই ক্লাসের গড় বয়স, বাচ্চাদের গড় বয়স হচ্ছে এত, এটা তো আপনি বলবেন, কিন্তু আপনার তো সেই ডেটাই নেই, মিসিং ভ্যালু আছে। তো তখন গিয়ে আমরা কি করি, এই জায়গাগুলো র্যান্ডম নাম্বার দিয়ে ফিল আপ করে দিই। বুঝতে পেরেছেন? তাতে রিসার্চটা অ্যাকিউরেট হয় আরো। মিসিং ভ্যালু থাকলে রিসার্চ ভালো হবে না, রিসার্চের রেজাল্ট ভালো আসবে না। বুঝতে পেরেছি? কাজে তখন আমরা এই শূন্য স্থানগুলো র্যান্ডম নাম্বার দিয়ে ফিল আপ করি, তাতে বায়াসড হয় না পুরোটা। ঠিক আছে, পুরোটা বায়াসড হয়। একটা প্রশ্ন আসছে জি আমার মাথায়। যদি ফর এক্সাম্পল 10 জন পার্টিসিপেন্ট থাকলো, তার মধ্যে 2 জনের ইনফরমেশন মিসিং থাকলো, যে এক্সাম্পলটা আমরা কনসিডার করছি, এখন এই 10 জনের মধ্যে যে 8 জনের ইনফরমেশন আছে, সেই 8 জনকে ধরবো নাকি পুরো 10 জনকেই আমরা ওই র্যান্ডম যে ফর্মুলাটা আমরা দেখলাম সেটাতে ফেলে দিব? আচ্ছা, আপনি তো 8 জনের রেজাল্ট পেয়েছেন, মানে 8 জন থেকে তথ্য পেয়েছেন, 2 জনেরটা শুধু পান নাই। সঠিক। এই ক্ষেত্রে অনেকগুলো টেকনিক আমরা অবলম্বন করতে পারি।
যেমন প্রথম যেটা অবলম্বন সাধারণত সবাই করে, ওই যে যারা ইথিক্স একটা ব্যাপার আছেই শেষ পর্যন্ত, তাই না? যারা ইথিক্যালি সাউন্ড, তারা কি করবেন যে তারা এই দুটো ডিজিটকে কিংবা হচ্ছে এই দুটো, এটা ইন্ডিভিজুয়াল বলি আমরা, ঠিক আছে? যেমন হচ্ছে রোল 2 এবং রোল 5 এই ইনফরমেশনটা দেয় নাই, তা আমরা কি করি, রিসার্চ থেকে তাদেরকে বাদই দিয়ে দিই, তাদের থেকে তথ্যই আর নিব না। তাহলে তো হচ্ছে ডেটাটা আবার সুন্দর হয়ে গেল, তাই না? তাহলে যা বাকি যে 8 জনের থেকে আমরা ডেটা পেয়েছি তারা সবাই ইনফরমেশন দিয়েছে। এটা একটা টেকনিক হতে পারে। আরেকটা টেকনিক হতে পারে যে আমরা তো এভারেজ পেতে পারি, 8 জনের থেকে তো একটা এভারেজ পাবো, তাই না? সঠিক। সঠিক। ওই জায়গাটায় ওই এভারেজটা আমি ওই দুইটার খালি জায়গায় বসাই দিব, তাতেও হবে। আপনি 8 জনের জন্য এভারেজ ধরেন 50 পেয়েছেন, 2 জন ছিল না, তো ওই 2 জনের মধ্যেও যদি আপনি 50 বসান, তাতে কি আপনার এভারেজে কোনো পরিবর্তন আসবে? জি না। পরিবর্তনই আসবে না, ঠিক আছে? এটা একটা টেকনিক হতে পারে। অথবা র্যান্ডমলি আপনি একটা বসাই দিতে পারেন, এটা আরেকটা টেকনিক হতে পারে, ঠিক আছে? এক একজন এক এক ভাবে করে, ঠিক আছে? তা আপনি জাস্ট জেনে রাখেন যে কখন যে কোনটা কাজে লাগে তো বলা তো যায় না। আমরা মিন বের করা শিখবো, মানে এভারেজ বের করা শিখবো আজকে, এখনই আমরা শিখবো, ঠিক আছে? তো তার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, এটা আমার মনে থাকে না, আমাকে একটু এই জায়গাটা একটু কোঅপারেট করবেন তো কাইন্ডলি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অ্যাটেন্ডেন্স নিইনি, এই জায়গাটাতে আমাকে একটু বলবেন যে আজকের ক্লাসেও আছেন, আগামী ক্লাসেও ছিলেন, হ্যাঁ? বিষয়টা আমাকে একটু বলবেন। তো আজকে হচ্ছে আমাদের 29 তারিখ। নজরুল এইচ মাসুদ ভাই, কি আপনি আছেন? জি স্যার আছি। ওকে, আগের ক্লাসে ছিলেন? জি ছিলাম। ওকে, ধন্যবাদ। তারপর হারিস মাহমুদ ভাই আছেন? এটা তাসনিম ফেরদৌস হবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ঠিক করে দিচ্ছি, তাসনিম ফেরদৌস। আপনি একটু বানানটা খেয়াল করবেন তো। জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। আজকের ক্লাসে তো আছেন, হ্যাঁ আগের ক্লাসে ছিলেন? হ্যাঁ আগে ক্লাস ছিলাম। ওকে, ধন্যবাদ। তারপর রিয়াজ উদ্দিন ভাই আছেন? জি আছি। অনেক ধন্যবাদ। তারপর আগের ক্লাসে? না, ছিলাম না আগের ক্লাসে। ঠিক আছে। আগের ক্লাসের লেকচারটা কি দেখে নিয়েছেন? জি দেখে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে নাইম আব্দুল্লাহ ভাই আছেন? তারপর হচ্ছে জিন্নাতুন নিসা ম্যাম আছেন আপনি? নেই। তারপর হচ্ছে ফাইরুজ রহমান আছেন? স্যার আছি, ওকে, কিন্তু আমি ফার্স্ট ক্লাসটা মিস করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আর মিস করেন না। হ্যাঁ, ফার্স্ট ক্লাসটা দেখে নিয়েছেন তো, না? আমি জানতাম না যে এটা 24 তারিখে স্টার্ট হয়েছে। ও কেন কেন এটা হলো কেন? আমি মেইলটা পরে পেয়েছি, মানে আমি পরে দেখেছি। ওহো, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনি হচ্ছে আগের ক্লাসের ভিডিওটা তো পেয়েছেন নিশ্চয়ই, তাহলে সেটা দেখে নিয়ে হ্যাঁ যদি জি আচ্ছা। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে যে তৃতীয় ক্লাসের শুরুতেই আমাকে বলবেন, হ্যাঁ? তাহলে আমি ওগুলো দেখিয়ে দেবো আবার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। তারপর হচ্ছে সৈয়দ জুনায়েদ মোস্তফা আছেন ভাই? হ্যাঁ, তো আছেন। জি, দুইটা ক্লাসেই ছিলাম। ওকে, অনেক ধন্যবাদ ভাই। তারপর থ্যাংক ইউ। হচ্ছে রাশেদুল করিম ভাই আছেন? নেই। জি আছি, Okay. গত ক্লাসে ছিলাম। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রুলি ভাই আছেন? স্যার এটা শাহনাজ হবে, শাহনাজ। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করে শাহনাজ করে দিলে ভালো হবে। শাহ SHAHNAZ NAZ শাহনাজ। তারপর বেগম BEGUM। আচ্ছা, এটাই হচ্ছে আপনার অরিজিনাল হবে। নাম, তাই না? জি স্যার। আচ্ছা, আপনার সার্টিফিকেট কি এই নামেই আসবে? দেখেন তো দেখি। জি জি আচ্ছা স্যার। আচ্ছা, আপনারা একটু আপনাদের নামগুলো খেয়াল করে দেখেন, যদি এই নামেই আপনাদের ঠিক থাকে তাহলে এই নামেই হচ্ছে আপনাদের সার্টিফিকেট ইস্যু হবে, হ্যাঁ? স্যার আমি পাওয়ার পয়েন্টের কোর্সটা করেছিলাম, ওটা সার্টিফিকেট এখনো পাই নাই। হ্যাঁ, সামনের এই যে এই মাসের পর থেকে ইস্যু হওয়া শুরু হবে। হ্যাঁ, অনেকেই আমাদের 5টা 6টা ব্যাচের একসাথে ইস্যু হবে, তো ও তাই আচ্ছা, একসাথেই হয়ে যাবে। ঠিক আছে ডোন্ট স্যার। ওয়ারি, হ্যাঁ, পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার।
সেখানে দুইটাতেই প্রেজেন্ট হবে, দুইটা ক্লাসেই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে সুমন ভাই আছেন? নেই। তারপর হচ্ছে গিয়ে মিন্টু মাহমুদ ভাই আছেন? জি স্যার, আমি আছি, তবে এখানে আমার নামটা একটু চেঞ্জ হবে। এখানে হচ্ছে আপনার এমডি মিন্টু হোসেন হবে। এমডি এমডি তারপর ডট একটু খেয়াল করবেন, মিন্টু হোসেন। জি জি। বানানটা দেখেন তো, এইচ ও ডাবল এস। জি না, HOSEN। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে শামীম আহমেদ ভাই আছেন? জি আছি, আচ্ছা দুটো ক্লাসে আছে। ওকে, ধন্যবাদ। নাম ঠিক আছে? ঠিক আছে। ওকে। তারপর তানভীর হাসান ভাই আছেন? জি স্যার আছে স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে ছিলেন? জি স্যার ছিলাম। নাম ঠিক আছে? স্যার নামের আগে মোহাম্মদ এমডি হবে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পলাশ সাহা ভাই আছেন? আচ্ছা তানভীর ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করে দিন, একটু লাইন নয়েজ হচ্ছে তো। অনেক ধন্যবাদ। আচ্ছা, পলাশ সাহা ভাই আছেন? নেই সম্ভবত। আচ্ছা, তারপর হচ্ছে টিপু চৌধুরী ভাই আছেন? নেই। ওকে, ঠিক আছে, আমরা এখন আবার লেকচারে ফিরে আসি। কিছু পড়বো আবার, তারপর হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিব, তবে প্রথম কিছু জিনিস দেখে নিই। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আমাদের সামনে কিছু র্যান্ডম নাম্বার আছে এবার। হ্যাঁ, কিছু র্যান্ডম নাম্বার আমি জেনারেট করে রেখেছি, এবং এখান থেকে ধরেন অল্প অল্প নাম্বার, তো এখান থেকে আপনি চোখের দেখাতেই হচ্ছে অনেক কিছু বের করতে পারবেন। কিন্তু যদি এখানে কয়েক হাজার ডেটা থাকতো, তাতেই কিন্তু আর অনেক কিছুই বের করা যেত না, চোখের দেখায় যেটাকে বলে। তো এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই বলেন তো এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, হয়তো চোখের দেখা এখান থেকে আপনি এখনই বলে দিবেন এটা হচ্ছে 89, কিন্তু বাস্তবে অনেক ডেটার ক্ষেত্রে সেটা কিন্তু ইম্পসিবল খুঁজে পাওয়া, তাই না? তো আমি কি করলাম, ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য আমার একটা ফর্মুলা অথবা একটা ফাংশন জানা আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্স। এই ফাংশনটা ব্যবহার করে আমি খুব সহজেই ম্যাক্সিমাম নাম্বারটা জেনে নিতে পারি, সেটা যত বড় ডেটাই হোক না কেন। তো এই যে ম্যাক্স লেখার পর নাম্বার 1 নাম্বার 2 এভাবে সে জানতে চাচ্ছে কতগুলো নাম্বার আছে, সবগুলোকে যদি আমি সিলেক্ট করে দিই তাতেই কিন্তু সেটা হয়ে যায়। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব, এবং সে আমাকে দেখেন দিয়ে দিচ্ছে 89 হচ্ছে আমার হাইয়েস্ট নাম্বার। ঠিক আছে, 89 আমার হাইয়েস্ট নাম্বার। আচ্ছা, ভালো কথা। তো এখানে ধরেন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, যে এখন তো আমি নাম্বারগুলোর মধ্য থেকে ম্যাক্সিমাম নাম্বারটা খুঁজে পেয়েছি, কিন্তু এখানে ধরেন আরেকটা জিনিস থাকতো, ধরেন হচ্ছে গিয়ে আমি আপনাকে বলি, নাম হচ্ছে, আচ্ছা একটা জিনিস আপনাদেরকে কখনো বলেছি কি, আজীবন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে তাদের কিছু নির্দিষ্ট সিনট্যাক্স আছে, কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে যেটাকে বলে। ঠিক আছে, যেমন ফলস, ট্রু, এগুলোর আলাদা একটা মান হয়। যেমন ফলসের মান ফলসের মান সারা জীবনই হচ্ছে 0, বুঝতে পারলাম? আর ট্রু এর মান 1। আমি ফলস অথবা ট্রু দেখলেও এক্সেল অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকে 0 অথবা 1 দিয়ে কল্পনা করে। ঠিক আছে, তো আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে আমি কি লিখছি, ধরুন হচ্ছে ট্রু লিখছি, ট্রু লিখবো এক জায়গায়, আরেক জায়গায় লিখবো ফলস। এখন এখানে ট্রু আর ফলস হলে কি আসলে কি এটা ট্রু ফলস, না এখানে একটা মান আছে? হ্যাঁ, এখানে একটা মান আছে। আচ্ছা, ভালো কথা। আমি যখন একদম নাম্বারের ভিতর থেকে সব নাম্বার, সেখান থেকে যখন আমি কোনো ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাই, তখন আমি ম্যাক্স ইউজ করব। কিন্তু যখন আমার নাম্বার সিরিজের মধ্যে আমি দেখব যে এরকম কিছু ভ্যালু আছে, তখন আমি ইউজ করব ম্যাক্সা নামের এই ফাংশনটা।
মানে ম্যাক্সের সাথে a যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি লিখছি maxa, মেক্সা লেখার পর ওই একই ভাবে আমি সব সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ। আপনাদের যাতে মাইক্রোফোন অন আছে একটু অফ করে দিন কাইন্ডলি, আওয়াজ আসে হঠাৎ করে, সাইড নয়েজ হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি এন্টার দিচ্ছি, 89ই আসবে। কারণ কি, এখানে ট্রু এর জন্য ভ্যালু হচ্ছে 1 আর ফলস এর জন্য হচ্ছে 0, কিন্তু এর বেশি তো আর এখানে নাম্বার আছে তাই না, 89 একটা বড় নাম্বার, সেটাই শো করছে। এবার আপনাকে যদি আমি বলি যে মিনিমাম বের করেন তো দেখি, তা আপনি কি ইউজ করবেন? স্বাভাবিকভাবে মিন ব্যবহার করবেন। মিন নামে যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করলেন এবং আপনি এতটুকুকে সিলেক্ট করে দেন, শুধু নাম্বারের জন্য প্রযোজ্য এটা। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। লোয়েস্ট ডিজিট কোনটা দিচ্ছে? 8 দিচ্ছে। এখন এখানে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তানভীর ভাই এখানে তো 8 দুইবার আছে, তো এইটা দিল না এইটা দিল? কোনটা দিল? প্রথমটাই দিছে সম্ভবত। ঠিক আছে, কোনটা দিয়েছে সেটা অ্যাকুরেটলি আমি বলতে পারবো না, তবে প্রথমটাই দেয় সাধারণত। ঠিক আছে, এবার আপনাকে যদি আমি বলি যে এখানে তো এখন এরকম ভ্যালু আছে, ট্রু ফলস এর মতো ভ্যালু আছে, কিংবা কিছু টেক্সটও আছে, ইন দ্যাট কেসে আপনি মিনিমাম ভ্যালু কিভাবে বের করবেন? তখন আপনি আর মিন ফাংশনটা ব্যবহার না করে ইউজ করবেন মিনা। তো মিনা ইউজ করার জন্য আমি কি ইকুয়াল MINA লিখলাম, লেখার পর সবগুলোকে সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখেন তো এখন কি আর 8 আসছে না 0 আসছে? কোনটা আসলো? 0 আসলো। কেন আসলো? কারণ এই যে ফলস এর ভ্যালু তো 0, 0 এখানে সর্বনিম্ন নাম্বার, সবচেয়ে ছোট নাম্বার। বুঝতে পারলাম বিষয়টা? এখানে ফলসটা যদি উঠিয়ে দিতাম তাহলে ট্রু এর জন্য কি শুধু 1 আসতো, তখন বা 1 ট্রু আসতো। পর্যন্ত যদি আমরা সিলেক্ট করতাম? হ্যাঁ, তখন 1 আসতো। আসেন Okay. সেটাই করি। এখানে তো হচ্ছে 24, এখানে 23 করছি। আচ্ছা, আর সরি ইকুয়ালি টু দেখি। দেখেছেন 1 এসেছে। বুঝলাম? জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এবার আপনি আমাকে বলেন যে, হয়তো জিজ্ঞেস করবেন যে বুঝলাম তো ম্যাক্সিমাম নাম্বার তো আপনি আমাকে খুঁজে বের করতে বললেন, আমিও বের করে দিলাম, কিন্তু আমি যদি এভাবে বলি যে না আমার একদম উপরে যে আছে তাকে দরকার নেই, আমার দ্বিতীয় সর্বোচ্চ মান দরকার, তখন আমি কি ব্যবহার করে আনবো? কোথা থেকে তাকে খুঁজে বের করে আনবো? তো তখন আমি আপনাকে বলবো যে ভাই, তখন আর ম্যাক্স ফাংশনটা ব্যবহার না করে আপনি লার্জ ফাংশনটা ব্যবহার করেন। আসেন তো দেখি কথার সাথে কাজের কতটুকু মিল। তো লার্জ ফাংশনটা ব্যবহার করলাম, তারপর সে আমাকে বলছে অ্যারে কমা কে। এই অ্যারে দিয়ে সে আমাকে বুঝাচ্ছে যে আমার যতগুলো নাম্বার আছে সেগুলোকে এখানে রাখতে হবে। হ্যাঁ, টেবিল অ্যারেটা চাচ্ছে, টেবিল অ্যারে। আর কে দিয়ে বুঝাচ্ছে তম ভ্যালু, কততম ভ্যালু। ঠিক আছে, আমি কততম ভ্যালুকে জানতে চাচ্ছি, সেটাকে আমার কে এর মধ্যে সেট করে দিতে হবে। ঠিক আছে, আমি লার্জের মধ্যে থেকে যখন সিলেক্ট করলাম তখন আমি এই সকল সরি এই যে নাম্বারগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম। কমা দেওয়ার পর এবার আমি কি বলছি যে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, তাই তো, এই জন্য আমি 2 দিয়ে দিলাম। যদি আমি থার্ড হাইয়েস্ট নাম্বার জানতে চেতাম তখন আমি 3 দিতাম। ঠিক আছে, তো আমি যখন সেকেন্ড হাইয়েস্ট কে জানতে চাচ্ছি, তো 2 দেওয়ার পর যখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, আমার সামনে চলে আসলো 68। অর্থাৎ আমি বুঝতে পারছি যে 89 আমাদের হাইয়েস্ট ডিজিট, ঠিক আছে, কিন্তু তারপরে দ্বিতীয় সর্বোচ্চ কার? 68 এর। এটা হচ্ছে এই যে এখানে আছে। বুঝতে পারলাম সবাই? জি, বুঝতে পেরেছি। ওকে, এবার আমি যদি আপনাকে বলি যে থার্ড লোয়েস্ট নাম্বার বের করব, তখন আমি আর মিন ফাংশনটা ব্যবহার করব না, তার পরিবর্তে আমি ব্যবহার করব স্মল ফাংশনটা। আমি লিখছি স্মল, একই রকম, হ্যাঁ একই রকম আছে স্মল, ইউজ করার পর ওই একই সিনট্যাক্স অ্যারে। তো
অ্যারের মধ্যে আমি নাম্বারগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম এবং বললাম থার্ড হাইয়েস্ট, আমি দিলাম সরি থার্ড লোয়েস্ট, এই জন্য 3 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চলে আসলো 10। কেন 10 আসলো? আপনি তো বলতে পারেন 8 আছে তারপরেই তো 10, কিন্তু 8 তো দুইবার আছে। একবার একটাকে সে প্রথম মানে একদম লোয়েস্ট ধরতেছে, আর একটাকে সে সেকেন্ড লোয়েস্ট ধরতেছে, তারপরে গিয়ে সে বাকিগুলোর দিকে যাচ্ছে। তো 10 হচ্ছে গিয়ে তৃতীয় পর্যায়ের সংখ্যা, তৃতীয় নিম্ন মান, তাই 10 দিচ্ছে। বুঝতে পারলাম? এটা কি আমরা বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি, বাট প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি দুইটা 8 যেহেতু সেম ভ্যালু, এখন 10টাকে আমরা সেকেন্ড মানে থার্ড না সেকেন্ড আমরা কনসিডার করতে পারি। সেই ক্ষেত্রে এটাকে যদি ওই এক্সপেকটেশনে ফেলতে চাই যে প্র্যাকটিক্যালি থার্ড যে লোয়েস্ট যে ডিজিটটা সেটাকে আইডেন্টিফাই করতে যাচ্ছি, সেটা কি করা সম্ভব? ইন দ্যাট কেসে সরি আমি পসিবল না, এভাবে পসিবল না। আচ্ছা ঠিক আছে, এভাবে পসিবল না। তবে আপনি ধরেন একটা কথা আপনাকে এভাবে বলি যে ধরেন হচ্ছে একটা ক্লাসরুমে একজন অঙ্কে 90 পাইছে, তো আরেকজনও অঙ্কে 90 পাইছে। ঠিক আছে, তো প্রথম যে পাই, এখন তো আপনাকে কাউকে না কাউকে তো ফার্স্ট অথবা সেকেন্ড র্যাঙ্ক দিতেই হয়, তাই না? ঠিক এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে নাম্বার দুটো সেম হইলেও আসলে তো সেম না। ঠিক আছে, নাম্বার দুটো সেম হলেও আসলে সেম না, কারণ এদের সবারই একটা আলাদা আলাদা আইডেন্টিটি আছে, তাই না? প্রতিটা নাম্বারের তো একটা অ্যাড্রেস আছে, একটা আইডেন্টিটি আছে, অবস্থান আছে। যেমন এখানে আপনি 8 একবার পেয়েছেন, এখানে একবার পেয়েছেন, তার মানে এই 8 যে নাই তা তো না, এই 8ও তার বহাল তবিয়তে জায়গায় আছে, এই 8ও তার বহাল তবিয়তে জায়গায় আছে। বুঝতে পেরেছি? এই 8কে যদি আপনি ডিলিট করে দেন তাহলে তার কিন্তু টোটালে একটা বিরাট পরিবর্তন আসবে। মানে কি, 8 এর গ্যাপ আসবে। আবার এটাকেও যদি আপনি বাদ দিয়ে কল্পনা করেন তাতেও তো গ্যাপ আসবে, কমে যাবে না 8? 8 তো কমে যাবে। কাজে এই 8 এবং এই 8 দুটো টোটালি ডিফারেন্ট, দেখতে এক হলেও। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা বিষয় আমরা জানবো, যেটা একটা সিম্পল থিওরি, আর কিছু না, এখানে আর তেমন কোনো কাজ নেই। সেটা হচ্ছে রেঞ্জ। যখন আমরা একটা কিছু রেঞ্জ জানতে চাই তখন আমরা সেটার ফর্মুলা আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, মানে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার, এটা দিয়ে হচ্ছে আমরা রেঞ্জ বের করতে পারি। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম। ওই যে আপনারা কখনো যদি ডিসপারশন পড়ে থাকেন তখন আপনারা এটা হয়তো জানবেন, ডিসপারশন বের করার ক্ষেত্রে এই রেঞ্জ ফাংশনটা ইউজ হয়। ঠিক আছে, তো এটা বের করার জন্য তাহলে আমার কি জানতে হয়? ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। তো আমার তো ম্যাক্সিমাম এবং মিনিমাম আমরা বের করতেই পারি। তো ইন দ্যাট কেসে ইকুয়াল দিব, ম্যাক্সিমামকে সিলেক্ট করব মাইনাস মিনিমাম সিলেক্ট করে দিব, এন্টার দিব, কাজ শেষ। এটাই কাজ, এখানে আর নতুন কিছু বুঝান। এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত যা যা দেখলাম, হ্যাঁ, তা কি সবাই বুঝতে পেরেছি? রেঞ্জটা যদি আরেকটু ক্লিয়ার করেন। হ্যাঁ, রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ভ্যালু কি করে বের করতে হয় আমরা ফাংশনটা জানি, আবার মিনিমাম ভ্যালু কি করে বের করতে হয় সেটাও জানি। এটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আগে ম্যাক্সিমাম ফাংশনটা ইউজ করে, মানে ম্যাক্স ফাংশন ইউজ করে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, মিন ফাংশন ব্যবহার করে মিন ভ্যালু বের করে তারপর হচ্ছে এই দুটোকে মাইনাস করে দেখাতে হবে। এটাই হচ্ছে কাজ, এখানে কোনো ফাংশন নাই আর। বুঝছেন? জাস্ট একটা কনসেপ্ট বলবো। জি, থ্যাংক ইউ। জাস্ট একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় রাখেন, কখনো লাগতেও পারে, অনেক ক্ষেত্রেই লাগে, অনেকেরই লাগে, কাজেই এটা বলে নিলাম। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত সবাই যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমাকে আপনারা হচ্ছে 3 মিনিটের একটা ব্রেক দেন। ঠিক আছে, আমরা ঠিক 10টা ব্রেক নিব না? থাক, নিব না। আপনাদের তো কোনো প্রবলেম নাই যদি ব্রেক না নিই? না, কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, তাহলে আমরা কন্টিনিউ করি, কারণ এমনিতেই হচ্ছে কিছু মডারেশনের কারণে আমাদের টাইম কিল হয়েছে, তো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, আরেকটা ফাংশন এখানে আমরা শিখবো যার নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট মানে গণনা করা, সেটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, ভালো কথা। তো এখন আপনাকে যদি বলা হয় যে এইখানে কতগুলো নাম্বার আছে,
তা আপনি তো বসে বসে যদি না গুনে এই ফাংশনটা ব্যবহার করেন তাহলেই তো হয়ে যায়। তখন আপনি কি করেন, লেখেন COUNT কাউন্ট, লিখলেন। লিখার পর আপনি জাস্ট এই ফাংশন মানে এই সকল নাম্বারকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। দেখেন আপনার নাম্বার দেখাচ্ছে 16টা। বুঝলাম, 16টা দেখাচ্ছে। এখন আপনি বললেন যে আচ্ছা বুঝলাম, আপনি তো প্রতিবার বুঝতেছি যে এই শুধু নাম্বারগুলোকে সিলেক্ট করতেছেন। উপরে তো ওই যে র্যান্ডম নাম্বার নিয়ে একটা সেল আছে, কিংবা নিচে যে ট্রু লেখা আছে, এটাকে যদি আমি সিলেক্ট করি ভুলে তাহলে কি আসবে? আসেন তো দেখি কি আসে। কাউন্ট, ধরেন হচ্ছে এবার এই নিচেরটা সহ সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই, সেইটাকে চিনতেই পারে না। কাউন্ট ফাংশন ব্যবহার করলে সে টেক্সটকে চিনতেই পারে না, সে শুধু নাম্বার চেনে। তো যখন আপনি জিজ্ঞেস করবেন যে না আমার তো এই টেক্সটকেও চিনতে হবে, এটাও তো আমার একটা ইনফরমেশন, এটা আমি বাদ দিব কেন? তখন আপনাকে আমি বলবো তাহলে আর কাউন্ট ফাংশন ব্যবহার করেন না, তাহলে ব্যবহার করবেন কি, কাউন্ট এটা ব্যবহার করেন। তখন আপনি কি করলেন, আচ্ছা ঠিক আছে তানভীর ভাই বলছে এটা ব্যবহার করতে, দেখি তো পাই কিনা। তো আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এগুলোকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসলেন, ব্র্যাকেট ক্লোজ করলেন, এন্টার দিলেন এবং দেখলেন আপনার একটা ডিজিট বেশি দেখাচ্ছে। বুঝতে পারলাম? তখন সে এটাকেও সে আমলে নিচ্ছে। সবাই কি ক্লিয়ার? জি ক্লিয়ার, বুঝতে পেরেছি। জি ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা, এবার আপনাকে আমি বললাম যে আপনি আমাকে বলেন তো দেখি র্যান্ডম নাম্বার এখানে এটার লেন্থ কত। তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি এটা একটু বের করে দেখি, তো লেন্থ ফাংশনটা ইউজ করি। তো লেন্থ ফাংশনটা লিখতে গেলে পুরোটা লিখতে হয় না, এটা সূত্রটা হচ্ছে লেন। লেন্থটাকে সংক্ষেপে বলা হয় লেন। তো এটা কি বলছে একটু খেয়াল করে দেখেন তো, রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টারস ইন আ টেক্সট স্ট্রিং। অর্থাৎ এটা শুধু টেক্সটের বেলায় প্রযোজ্য, টেক্সটের আরেকটা নাম স্ট্রিং বলা যেতে পারে। এই যে এখানে আমি টেক্সট ব্যবহার করি, তো এটার আরেকটা নাম স্ট্রিং বলা যেতে পারে, অর্থাৎ এটা স্ট্রিং এর জন্যই প্রযোজ্য হবে। ভালো কথা। তো এই যে বলতেছে টেক্সট, টেক্সট ইনপুট করতে বলছে, আমি যে র্যান্ডম কে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম, 13 দিল। এবার আপনাদের মধ্য থেকে কেউ হয়তো আমাকে প্রশ্ন করবেন যে 13 যে দিল এখানে তো 13টা লেটার নাই, 12টা আছে, 13 কেন দিল? তখন আমি বললাম এই যে একটা স্পেস আছে মাঝখানে, এই স্পেসটাকেও সে চিন্তা করছে এটা একটা ক্যারেক্টার, অর্থাৎ RANDOM এবং একটা স্পেস, তারপর আবার NUMBER। এই যে প্রতিটা জায়গা সে নিচ্ছে, এই প্রতিটাকেই সে একটা করে ক্যারেক্টার কাউন্ট করে। বুঝতে পেরেছেন? তাহলে সে আপনাকে দিচ্ছে টোটাল ক্যারেক্টার কয়টা আছে এখানে। বুঝতে পারলাম? যদি আমি স্পেসটাকে আজকে বন্ধ করে দিই, মানে এখানে যদি আমি একটা এন্টার দিই, মানে ব্যাকস্পেস দিয়ে এটা কেটে দিই, এটা 12 হয়ে যাবে। যদি আপনি বলেন যে না এখানে আমি স্পেস দিব 2টা, আমার এটা গ্যাপটা কম কম লাগে, আমার ভালো লাগে না, আমি 2টা দিব, দিলাম 2টা, ঠিক আছে, দেখেন এটা 14 হয়ে গেছে। বুঝতে পারলাম? যদি আপনি বলেন যে না আমি এখানে স্পেসও রাখবো, 3 স্পেসের মাঝখানে একটা কমা রাখবো, ঠিক আছে, সেটা তো আপনার ব্যাপার, আপনি একটা কমাও দেন, দেখেন এটাকেও সে নিবে, হয়ে গেল 15টা। বুঝতে পারলাম? হ্যালো? জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারি তাহলে তো খুব ভালো কথা। এবার যদি বলি ইন্টিজার বের করব, ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কোনো একটা ফ্র্যাকশনাল ডিজিটকে আপনি সরাসরি ইন্টিজারে রূপান্তর করতে চান, তখন আপনি ফাংশন ব্যবহার করেন ইন্ট ইকুয়াল INT, ইন্ট। এই ইন্ট ফাংশনটা ব্যবহার করার পর আপনাকে সে জিজ্ঞেস করবে তাহলে আপনি আমাকে একটা নাম্বার দেন যেটা ইন্টিজার না। তা আপনি এই যে ধরেন উপরে একটা নাম্বার আছে 12.34, এটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেন, দেখবেন এটা 12 হয়ে গেছে, মানে ইন্টিজার ভ্যালু হয়ে গেছে। বুঝতে পারলাম? জি। ওকে ফাইন। যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকি তাহলে এখন গিয়ে একটু মনোযোগ দেন তো, একটু মনোযোগ দিলে আপনাকে আমি কিছু মজার মজার ইনফরমেশন দিব। সেই মজার মজার ইনফরমেশন গুলো আপনার খুব কাজে লাগবে। অনেকেই এটা ভুল করেন, আজকের পর থেকে আপনাদের ইনশাআল্লাহ আর ভুল হবে না।
তার মধ্যে প্রথম টপিকটার নাম হচ্ছে মিন। এই মিন শব্দটার আরেকটা নাম আমরা জানি, তার নাম হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ তো আমরা সবাই হরহামেশা বলি যে অমুকের গড়, তমুকের গড়, অ্যাভারেজ বের করি, তমুকের অ্যাভারেজ বের করি, কিন্তু এটার আরেকটা ভাষা হচ্ছে মিন। হ্যাঁ, তো মিন কয়েক রকমের হয়, ঠিক আছে। মিনকে মানে গড়কে আমরা বলি সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। অনেকগুলো তথ্যের মধ্যে কেন্দ্রের মানের দিকে যে প্রবণতা ঝুঁকে থাকার যেই কি বলবো এটাকে, যে ইয়াটা তার তৈরি হয়, প্রবণতা তার তৈরি হয়, সেটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা। যেমন আপনি যদি বলেন 10 জন স্টুডেন্টের মধ্যে গড় ওজন হচ্ছে 55, তাহলে বুঝতে হবে যে বাকি যারা আছে তারাও 55-র কাছাকাছি। তার মানে তার কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার বাকিদের একটা টেন্ডেন্সি আছে, তাই না? এই যে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি কয়েকভাবে বের করা যায়, যাকে আমরা আরেক ভাষায় অ্যাভারেজ বলি অথবা মিন বলি। মিন কয়েক রকমের হয়, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন এটা একটা। অ্যারিথমেটিক মিনের আরেকটা নাম হচ্ছে এই যে সরাসরি মিন। বুঝতে পেরেছি? এটাকে আরেকভাবে কি বলে? মিন বলে। একটু কঠিন লাগবে ব্যাপারটা, কারো কাছে হয়তো কঠিন লাগবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন তো। যদি না বুঝেন আমি আবার বুঝাবো, প্রশ্ন করবেন আমাকে। হ্যাঁ, প্রশ্ন করবেন। গড় বের করার কয়েকটা টেকনিক, তার মধ্যে একটা টেকনিক কি? অ্যারিথমেটিক মিন, যার সাধারণ নাম মিন। আরেকটা নাম হচ্ছে মিডিয়ান, এটা আরেকটা টেকনিক, ঠিক আছে। আরেকটা নাম হচ্ছে মোড, আরেকটা নাম হচ্ছে জিওমেট্রিক মিন, আরেকটা নাম হচ্ছে হারমোনিক মিন। প্র্যাকটিক্যাল লাইফে এই দুটো নিয়ে সাধারণত কোনো কাজ হয় না, কাজে আমরা এই দুইটা শিখবো না। শিখবো কোনটা? এই তিনটা হর হামেশা ব্যবহার হয়, হর হামেশাই ব্যবহার হয়, কিন্তু আমরা ভুল করে যখন এগুলো ব্যবহার করার কথা ছিল তখন ব্যবহার করি এইটা, যার কারণে রেজাল্ট আসে ভুল। কিভাবে আসেন শিখবো। মিন স্বাভাবিকভাবে যেটা সূত্র সেটাই, সবগুলো যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ, তাই না? আপনি যদি এখন এগুলোর সবকিছুর মিন অর্থাৎ অ্যাভারেজ বের করতে চান তখন কিভাবে করবেন? ইকুয়াল দিবেন, লিখবেন অ্যাভারেজ। অ্যাভারেজ ফাংশনটা আসার পর আপনি সবগুলোকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিবেন এন্টার, ব্যাস চলে আসলো আপনার গড়, মিন চলে আসলো। বুঝতে পারলাম? মিন চলে আসলো, বুঝলাম এটা তো মিন এরকম। এখন আমি আসেন তো দেখি একটু ট্রিক করি আপনাদের সাথে, যে এখানে যদি ওই যে টেক্সট গুলাও নেওয়া হয় তাহলে তো এটা কাউন্ট করবে না, না? না, টেক্সটের বেলায় তো এটা কাউন্ট করবে না, কারণ টেক্সট তো আর এখানে নাম্বার না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা ডিলিট করে দিই, তাতে না হয় কনফিউশন থেকেই যায়। না ধরেন ভুলে যদি এরকম ইয়ে হয়ে যায়, সিলেক্ট করে ফেলি, সেক্ষেত্রে না, বলছি। কোনো সমস্যা নাই, তবে এটা সে ধরবে না। এটা তো স্ট্রিং, ট্রু ফলস কিংবা এই যে র্যান্ডম নাম্বার, এই কথাগুলো হচ্ছে স্ট্রিং। স্ট্রিং গুলোর গড় বের করা যায় না। ধরেন হচ্ছে এখানে 5 জনের নাম হচ্ছে তানভীর, তো তানভীরের এটা কি গড় হইল? এটা গড় হইল না। এটা বলা যায় যে এখানে সবাই গড়ে তানভীর? এটা বলা যায় না, ঠিক আছে। যা হোক, তাহলে আমরা বুঝলাম যে নাম্বার দিয়ে আমরা এভারেজ বের করতে পারি, কিন্তু খেয়াল করে দেখতে হবে এইখানে যদি আমার এটা 890 এর জায়গায়, সরি 89 এর জায়গায় 890 হইতো, দেখেন তো গড়ের কি অবস্থা, দেখছেন? কি ছিল কি হয়ে গেল, কোথায় ছিল 37, কোথায় হয়ে গেছে 87। তাহলে কি আমরা বলতে পারি যে 87 হচ্ছে এখানকার এভারেজ? কি বলা যায়? অন এন এভারেজ সবাই এই নাম্বারের কাছাকাছি, এটা কি বলা সম্ভব? নাম্বার তো সব দেখা যাচ্ছে ছোট ছোট না। তাহলে বোঝা গেল যে এই গড় যেটা আমরা বের করেছি সেটা অ্যাকিউরেট হয় নাই, সেটা ভুল হয়েছে।
কেন হয়েছে? এই যে একটা এক্সট্রিম ভ্যালুর জন্য হয়েছে। এক্সট্রিম ভ্যালু বড় হতে পারে, এক্সট্রিম ভ্যালুটা ছোটও হতে পারে। যেমন আপনার সব ডিজিট হচ্ছে 1000, 2000, 3000, হঠাৎ করে একটা 10-12 আছে, তো ওই 10-12-র কারণে কিন্তু আপনার এভারেজে বিশাল বড় একটা ইম্প্যাক্ট করতেছে। তাহলে বুঝলাম যে সাধারণত আমরা যে গড়ের যে ফর্মুলা ব্যবহার করি কিংবা যে কনসেপ্টটা আমাদের যে সব যোগ করে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে দিব, এটা দিয়ে হবে না। নিশ্চয় তাহলে অন্য কোনো কারিগরি আছে, অন্য কোনো টেকনিক আছে। সেটা কি টেকনিক? তখন আমরা ব্যবহার করব মিডিয়ান। মিডিয়ান বের করার ব্যাপারটা হচ্ছে, আমি যদি আপনাকে একটু থিওরিটিক্যালি যাই, আপনি তখন ধরেন হচ্ছে আপনার কাছে কয়টা ডিজিট আছে? ধরেন হচ্ছে 5টা ডিজিট আছে, 1, 2, 3, 4 এবং 5। এই ধরেন 5টা ডিজিট আছে। মিডিয়ান শব্দের বাংলা অর্থ হচ্ছে মধ্যমা, অর্থাৎ মাঝখানের যেই সংখ্যাটা। আপনি তো এখন চোখের দেখায় বলে দিতে পারবেন যে এদের গড় কত, বলা যাবে না। মাঝখানের সংখ্যা দিয়েই তো এদের গড় বোঝা যায়, তাই না? অন এন এভারেজ এদের ব্যাপারটা হচ্ছে 3, তাই না? এভারেজ হচ্ছে এদের 3। আসেন তো দেখি নরমালি আমরা এটা বের করি। আমরা এভারেজের যে ফর্মুলা জানি সেটা দিয়ে এটা বের করি। কি 3 আসছে? 3 আসছে। এখন এখানে তো আমি জাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছোট ডিজিট, কিংবা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই নাম্বারগুলো নিয়েছি। কিন্তু বুঝতে হবে যখন আপনি কোনো এক্সট্রিম ভ্যালু পাবেন, এটা 50-এর 5-এর জায়গায় যদি 500 হইতো, তাতেও এভারেজ এখানে পরিবর্তন হলেও যখন আপনি মিডিয়ান কাউন্ট করবেন তখন সেটা 3 থাকবে। বুঝাতে পারি নাই মনে হয়। ঠিক আছে, আবারও বলি, যখন আপনি এক্সট্রিম ভ্যালু দেখবেন আপনার তথ্য সারের মধ্যে, তখন আর এই নরমাল মিন ব্যবহার করবেন না, তখন ক্যালকুলেশন করতে হবে মিডিয়ান। আর মিডিয়ান সেটা হচ্ছে মাঝখানের যে ভ্যালুটা, সেটাই হচ্ছে আপনার মিডিয়ান। বুঝতে পেরেছি? তা আপনার এখানে যদি এটা যদি 5000 হতো, তাতে কোনো ইম্প্যাক্ট পড়তো আপনার গড় বের করার জন্য? করতো না, কারণ আপনার এটা আজীবন 3 থাকতো। ওটা যা খুশি হতে থাক, ধরারই বিষয় না। কারণ একে যদি আমি ধরতে যাই, তাহলে হচ্ছে আমার গড় থেকে আমি অনেক দূরে সরে আসি, এবং সেগুলো এই বাকি 3টা ডিজিটের সাথে কোনো সামঞ্জস্য রাখে না। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম সবাই? ক্লিয়ার। আচ্ছা, এবার আপনি আমাকে আরেকটা প্রশ্ন করতে পারেন যে র্যান্ডমলি তো নাম্বারগুলো সব উল্টাপাল্টা থাকে, তখন কিভাবে কি করব? তখন আপনাকে এটার টেকনিকটা হচ্ছে যে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং করে নিতে হবে। ছোট থেকে বড় একবার সাজিয়ে নিতে হবে, তারপর গিয়ে আপনি মাঝখানের ভ্যালুটা নেবেন। কারণ এখান থেকে যদি আপনি মাঝখানের ভ্যালু কাউন্ট করতে চান, তাহলে তো হইছেই ঘটনা, তাহলে তো হবে না, আপনি খুঁজে বের করতে পারবেন না তো মাঝখানের ভ্যালু। তখন আপনাকে কি করতে হবে? এগুলোকে ছোট থেকে বড় প্রথমে সাজিয়ে নিতে হবে, তারপর মাঝখানের ভ্যালুটাকে আপনার সিলেক্ট করতে হবে। এখন আপনাদের মধ্য থেকে হয়তো আমাকে কেউ একজন প্রশ্ন করলো, আপনি তো খুব সহজে 5টা ডিজিট বলে মাঝখানেরটা বলে দিলেন, যদি 6টা হইতো, মানে যদি ইভেন নাম্বার থাকতো, সব 5টা ভ্যালু আছে, তাই মাঝখানেরটা দিয়ে বুঝাচ্ছেন যে এটা মিডিয়ান। যদি 6টা থাকতো তখন আপনি কি করতেন? তখন মাঝখানেরটা পাইতেন কই? তখন আপনাকে কি করতে হবে জানেন? আপনি ধরেন এটা কেটে দেন, আমি একটু অন্য জায়গায় যাই। কোথায় যাব? এটাকে ডিলিট করে দিই, দরকার নেই। এটাও ডিলিট করে দিই, দরকার নেই। এখন আপনি লিখতেছেন 1, 2, 3, 4, 5, 6 এর জায়গায় লিখলাম ধরেন 600। 6টা ভ্যালু, এখান থেকে আমার মিডিয়ান বের করতে হবে, মানে গড় বের করতে হবে। তখন আমি কি করব জানেন? এই দুটো তো মাঝখানে, তাই না? এই দুটো তো মাঝখানে, এই দুটোর জন্য অ্যারিথমেটিক মিন বের করব, মানে সাধারণত আমরা যে গড়টা বের করি। এই দুটোর যোগফল কত? 7, তাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাতে আসবে কত? 3.5। অর্থাৎ 3 আর 4 এর মাঝখানে কোনো একটা ভ্যালু আছে, সেটাই হচ্ছে আমার মিডিয়ান। বুঝতে পারলাম? তখন আপনি বের করবেন অ্যাভারেজ অফ হোয়াট? এই 3 and 4, 3.5। বুঝতে পারলাম সবাই? জি।
তাহলে এটা হচ্ছে এটা আমার তো অ্যাভারেজ। অল্প সংখ্যার জন্য স্যার, কিন্তু জি, যদি বেশি সংখ্যা থাকে তখন? বেশি সংখ্যা থাকলেও আপনি তো জেনে যাবেন যে এটা কি আপনার জোড় সংখ্যক সংখ্যা আছে না বেজোড় সংখ্যক সংখ্যা আছে। বেজোড় সংখ্যক হলে তো ঠিক মাঝখানে যেটা সেটাই। বুঝতে পারলাম না? এখন আপনি ছোট অল্প কয়েকটা ডিজিট বলে চোখের দেখায় দেখে ফেলতেছেন যে এটা 3 হচ্ছে, কিংবা মাঝখানের ভ্যালুটা হচ্ছে এটার কি বলে এটাকে, এভারেজ। যখন বেশি থাকবে তখন আপনি যে কাউন্ট দিবেন, কাউন্ট দিলে তো আপনি বুঝতে পারতেছেন যে এখানে 16টা মানে কি ইভেন নাম্বার অফ অ্যাপিয়ারেন্স আছে, তাই না? জোড় সংখ্যক সংখ্যা আছে। যদি এটা 15টা হতো তাহলে তো আপনি বুঝতেন যে 15টা সংখ্যা আছে, তার মানে উপরের থেকে 7টা বাদ দিয়ে দিব, নিচের থেকে 7টা বাদ দিয়ে দিব, মাঝখানে যেটা ওটাই হচ্ছে আমার গড়, তাই না? অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং সাজানোর পর 8 নাম্বার ভ্যালুটা হচ্ছে আমার গড়, তাই না? তাসনিম ম্যাম, বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, যখন আপনার অনেকগুলো থাকবে তখন আপনি কাউন্ট ফাংশনটা ব্যবহার করবেন। ফাংশনটা ব্যবহার করে আপনি দেখবেন যে এখানে কি জোড় সংখ্যক সংখ্যা আছে না বেজোড় সংখ্যক আছে। বেজোড় সংখ্যক হলে তো তাহলে আর প্রবলেমই নেই। আর যদি আপনার জোড় সংখ্যক হয় তখন মাঝখানে দুইটাকে নিব, ওইটার হচ্ছে গড়টা বের করলেই ঝামেলা শেষ। ঠিক আছে? এই 3.5 দিয়ে আমার এটা পুরোটাকেই রিপ্রেজেন্ট করা যেতে পারে। এখন আপনি বলেন যে তাহলে যদি আমি না করি তাতে কি প্রবলেম? আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা আমি বলি। আমার এক জুনিয়র, আমরা একই সাথে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, সে হচ্ছে এমজিএইচ গ্রুপে জয়েন করে। তারপর সে দেখতে পায় যে বাংলাদেশ থেকে যে রিপোর্ট যায়, যে রিপোর্টটা দিতে হয়, আর ইন্ডিয়া থেকে যে রিপোর্টটা আসে তার মধ্যে গড়ের একটা পার্থক্য থাকে। পার্থক্যটা কেন? কারণ বাংলাদেশ থেকে তারা যে গড়টা ব্যবহার করত সেটা ব্যবহার করত এই সাধারণ মিন, কিন্তু সেখানে এক্সট্রিম ভ্যালু ছিল। তারা মিডিয়ান ইউজ না করে এই নরমাল মিন ব্যবহার করত, যার কারণে রেজাল্ট আসতো ভুল। আর প্রতি বছরই তাদেরকে এই জন্য একটা জরিমানা দিতে হতো। রেজাল্টের তো উল্টাপাল্টা আসতেছে। দেখেন তো খেয়াল করে, তার এভারেজ যদি এখন হয় 87, হওয়ার কথা ছিল কত 37, তো তাকে এখন পে করতে হচ্ছে কত? 87-র জন্য পে করতে হচ্ছে। সে বেশি পে করলো কত বলেন তো দেখি? প্রায় 40টার জন্য বেশি পে করছে। তাহলে কোম্পানির লস হইলো না লাভ হইলো? লস হইলো না? অবশ্যই এই যে দেখেন, একটা সিম্পল কনসেপ্টের ভুল এতদিন ধরে কোম্পানি লস করেছে। সে যখন গেল দেখলাম এটা তো এমনি না, ওরা তো দিচ্ছে ঠিকই, আপনার সাথে মিসম্যাচ করতেছে, আমাদের সাথে মিসম্যাচ করতেছে, আর আমরা হচ্ছে লস কাউন্ট করতেছি। এটা মানেই হয় না। তখন দেখলো যে এটা তো আচ্ছা এক্সট্রিম ভ্যালু আছে, তাহলে তো এটা মিডিয়ান দিয়ে করা উচিত ছিল। ব্যাস, তখন থেকে আর প্রবলেম নেই। মজার ব্যাপার হচ্ছে তার সাথে সাথে তার প্রমোশন দিছে। ঠিক আছে, সাথে সাথে তার প্রমোশন হয়ে গেছে। এটা মজার ব্যাপার। আচ্ছা, তাহলে আপনারা তো বুঝবেন যে কি করে মিডিয়ানটা বের করতে হয়। এখন আসেন যে মিডিয়ান বের করার জন্য কি আমাকে এত হিস্ট্রি ঘাইটে আসতে হবে? না, এত হিস্ট্রি ঘাটতে হবে না। এক্সেল বেশ সহজ আপনার জন্য। এক্সেলটা বেশ সহজ আপনার জন্য। আপনি যখনই বুঝে যাবেন যে এখানে মিডিয়ান বের করতে হবে, এক্সট্রিম ভ্যালু আছে, তখন আপনি সুন্দর করে লেখেন মিড। মিড লেখার সাথে সাথেই চলে আসলো মিডিয়ান। মিডিয়ান দেওয়ার সাথে সাথে আপনি নাম্বারগুলোকে সিলেক্ট করে দেন, ব্র্যাকেট ক্লোজ করেন, এন্টার দেন, ব্যাস চলে আসলো মিডিয়ান। বুঝলাম? কই এখন 87 আর কই 38? বুঝছেন? এত কথা বললাম যেন আপনারা বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি। এখন ঘটনা বুঝেছেন, এক্সেল খুব সহজ করে আপনাকে আনসার দিয়ে দিচ্ছে। ঠিক আছে? পারবেন সবাই? ইনশাআল্লাহ। জি পারবো। কঠিন লাগছে? কঠিন লাগছে নাকি? না সহজ? ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং তো অবশ্যই। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আরেকটার টাইপ শিখবো আমরা, সেটার নাম হচ্ছে মুড। মুড শব্দের অর্থ হচ্ছে বাংলায় প্রচুরক, মানে যেটা প্রচুর পরিমাণে আছে। একটা তথ্য সারির মধ্যে কখনো কখনো এমন হয় যে সেগুলোকে আর যোগ বিয়োগ করার কোনো স্কোপ নাই। যেমন হচ্ছে যখন আমরা নিউমেরিক ভ্যালু বাদ দিয়ে, যখন আমরা নিউমেরিক ভ্যালুর আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল বলি আমরা এটাকে।
পরিমাণগত ব্যাপার, পরিমাণগত চলক, হ্যাঁ, যেটাকে পরিমাণ করা যায়, ওজন করা যায়, কাউন্ট করা যায়, সেটা হচ্ছে পরিমাণগত বিষয়, তাই না? তো এগুলো তো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, তার মানে এদের একটা নিউমেরিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, নিউমেরিক্যাল এক্সিস্টেন্স আছে। কিন্তু কখনো কখনো তো এমন তথ্যও আসে যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, যেমন আমাদের নাম, এগুলো যোগ বিয়োগ করা যায় না। কিন্তু আমাদের ধরেন হচ্ছে যে বলতেছে যে এই ক্লাসের মধ্যে হচ্ছে হাইটের অবস্থান বলতে হবে। এখন আমাকে বলে দিচ্ছে যে এদেরকে আপনি ডিনোট করবেন হয় লম্বা অথবা খাটো, এই দিয়ে ডিনোট করতে হবে, নাম্বার দিয়ে ডিনোট করা যাবে না। তো আপনি তখন তো এটা তো নিউমেরিক ভ্যালু থাকলো না, এটা হয়ে গেল এখন কোয়ালিটেটিভ ইনফরমেশন, গুণগত কথা, গুণগত চলক যেটাকে আমরা বলি, হ্যাঁ, কোয়ালিটেটিভ। তো যখন আমাকে বলবে যে তুমি দেখো তো যে এই রুমের মধ্যে লম্বা কয়জন খাটো কয়জন, তা আপনি দেখলেন যে লম্বা হচ্ছে এতগুলা, ঠিক আছে, তখন আপনি তো তাকে বলতেছেন যে এখানে হচ্ছে টল ম্যান আছে, মানে টল পারসন আছে, শর্ট পারসন আছে। এই হচ্ছে আপনার ইনফরমেশনের ধরন। তো এখন এখান থেকে আপনাকে কি বলতে হবে, যে এখান থেকে যদি বলে তাহলে বলো তো অন অ্যান এভারেজ টল পারসন কেমন আছে। তো এরকম যদি হয় তখন আমরা কোন ধরনের মানুষকে বলবো যে গড়ে কেমন লোকের সংখ্যা বেশি আছে। ধরুন শর্ট বেশি আছে, তখন আমি বলবো যে হ্যাঁ এখানে শর্ট লোকের সংখ্যা বেশি আছে, এদেরকে গুণে বেশি পাইছি, তার মানে এখানে বোঝা গেল যে এরা ম্যাক্সিমামই শর্ট, ঠিক আছে। তো এরকম যদি ইনফরমেশন থাকে তখন আপনি এই মিন মিডিয়ান ব্যবহার করতে পারবেন না, যেহেতু তারা নিউমেরিক ভ্যালু না। তখন আপনাকে ব্যবহার করতে হবে কি মুড, মানে যেটা প্রচুর পরিমাণে আছে, বেশি আছে, সবার চেয়ে বেশি আছে, সেটাই হবে মুড। আর এখানে আমি জানি কিন্তু ৮ দুইবার আছে, আর কোনো নাম্বারই কিন্তু একাধিকবার নাই কিংবা বেশি সংখ্যক বার নাই। তো এখন এটাতে আমার ৮ আসবে, এটা আমি জানি। তো আমি লিখলাম মুড। মুড লিখার পর আমি কি করলাম, এই নাম্বারগুলোকে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম, এই চলে আসলো ৮। মানে এই ক্ষেত্রে ৮ হচ্ছে এভারেজ, বুঝতে পারলাম। ৮ কে আপনি নাম্বার কাউন্ট না করে ৮ কে মনে করেন যে এগুলো হচ্ছে জার্সি নাম্বার, থাকে না জার্সির পিছনে নাম্বার, হ্যাঁ জি 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 থাকে, ফুটবল খেলাতেও থাকে, ক্রিকেট খেলাতেও থাকে, যে খেলাই হোক জার্সির পিছনে একটা নাম্বার থাকে, মনে করেন এগুলো সেই নাম্বার। তো ধারণা হচ্ছে আমি আপনাকে যদি এভাবে বলি যে ফুটবল খেলায় একটা গুরুত্বপূর্ণ পজিশনের নাম হচ্ছে 10, তাই না? বড় লেজেন্ডারি প্লেয়ার যারা ছিল তারা অনেকেই ম্যারাডোনা, পেলে, লিওনেল মেসি, তারপর এরকম আরো যারা যারা আছে, অনেকেই হচ্ছে নাম্বার 10 নিয়ে বসেছিল। এর আগে মনে হয় কে ছিল রিয়াল মাদ্রিদে, আমি যতটুকু জানি কাকা ছিল মনে হয় নাম্বার 10, তাই না, নাকি ভুলে গেছি, যাই হোক মনে নেই। তো যাই হোক, এখন আপনি যদি বলেন যে অন এন এভারেজ এই টিমটার মধ্যে এই যে এত এত মানুষ, এত এত প্লেয়ার, তার মধ্যে এই 10 কতবার আছে, তখন এই 10টা কি নাম্বার নাকি হচ্ছে গুণগত একটা কিছু, বলেন তো দেখি। এই 10 কি তখন নাম, কারো নাম, মানে কোনো নামগত ব্যাপার, নাকি হচ্ছে পরিমাণগত ব্যাপার, বলেন তো দেখি। না, পরিমাণ না, পরিমাণ নাকি নাম? নাম হবে। হ্যাঁ, নামগত হবে, মানে গুণগত হবে আর কি, হ্যাঁ, গুণগত। গুণগত ব্যাপার। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এই যে 20 জনের আপনি একটা লিস্ট বলেছেন, তার মধ্যে নাম্বার 10 জার্সি ধারণ করে এদের সংখ্যা বেশি। তখন আমি মুড ফাংশনটা ইউজ করব। বুঝতে পেরেছেন? সবাই কি পরিষ্কার কনসেপ্টটা নিয়ে? জি জি ওকে ফাইন। এবার আমরা যে বিষয়টা শিখবো তার নাম হচ্ছে ভ্যারিয়েন্স। আজকে একটু বেশি সময় নিব, হ্যাঁ, কেউ আবার রাগ করেন না। শীতের রাত তো অনেকেরই কষ্ট হবে, এটা আমি জানি। নাকি এটা পরে দেখাবো? এটা একটু আরেকটু আলোচনার দরকার, একটু কনসেপচুয়াল ভ্যারিয়েন্স নিয়ে কথা বলবো। আপনাদের কি আপত্তি আছে যদি আমি সময় নেই? স্যার আজকে না করালে ভালো হতো, এগুলাই। না, আমার সেটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, একজন না করেছেন, তাহলে হচ্ছে আমরা না করি, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে এই 4টা কনসেপ্ট
হ্যাঁ, একটু করব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এটা বুঝতে সুবিধা হবে যদি আপনারা একটু নেট ঘেটে আসেন। গুগল সার্চ তো সবাই করতে পারেন। আচ্ছা, এখানে এমন কি কেউ আছেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের? আছেন কেউ? জি আমি আছি। আচ্ছা আচ্ছা, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এগুলো খুব সহজ। ঠিক আছে, যদি একটু দেখে আসতে পারেন যে হোয়াট ইজ ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো যদি দেখে আসতে পারেন, একটু যদি পড়ে আসতে পারেন, তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে এটা থিওরিটা বোঝানোর চেষ্টা করব, আর হচ্ছে প্র্যাকটিক্যালি তো দেখাবোই। এগুলো আপনাদের খুব কাজে লাগবে যদি আপনাদের মধ্যে কেউ রিসার্চ রিলেটেড কাজ করেন। ঠিক আছে, অনেকে আছে অপারেশন ম্যানেজমেন্টে কাজ করবেন, অনেকে সাপ্লাই চেইনে কাজ করবেন। হ্যাঁ, যারা এরকম যদি কেউ থেকে থাকেন, কিংবা হচ্ছে কেউ সরাসরি কোর রিসার্চে যাচ্ছেন, কেউ ইন্টারেস্টেড থাকতে পারে না, এখানে আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারে। আমার প্রিভিয়াস ব্যাচ এরকম ছিল যারা অপারেশন ম্যানেজমেন্টে কাজ করতে আগ্রহী, তো তাদের জন্য এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো এই 4টা থিওরি আমি নেক্সট ক্লাসে শুরুতেই দেখাবো, তারপর আমি আবার নেক্সট টপিকে যাব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে জি ঠিক আছে। এতটুকু পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করেন, সুস্থ থাকার চেষ্টা করেন। নতুন নাকি একটা ভ্যারিয়েন্ট আসছে করোনা ভাইরাসের, কোভিড-19 এর, এটা নাকি বেশ প্রবলেমেটিক হবে। তো শীত যেহেতু পড়ে গেছে, একটু প্রবলেম হবেই। নিজেকে একটু সেফ রাখার ট্রাই করেন। হ্যাঁ, পরিবারের দিকে খেয়াল রাখেন। ঠিক আছে, আর আমার জন্য দোয়া চাচ্ছি। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।